রাত প্রায় 10:30। বিয়েবাড়ির সকল কাজ সুস্থভাবে সম্পন্ন হয়েছে। আদ্রিয়ান তার রুমে বসেছিল। তার ঘুম আসছে না, ভীষণ মাথা ব্যথা করছে। গরম গরম এক কাপ কফি ছাড়া মাথা ব্যথার ক্লান্তি কিছুই দূর হবে না। আদ্রিয়ান তার রুম থেকে বের হয়, সিঁড়ি দিয়ে নিচে নামে। বাড়ির ড্রয়িং রুম জুড়ে এখন পিন পিন নীরবতা। সকল আত্মীয় স্বজন ভীষণ ক্লান্ত, যার জন্য প্রত্যেকে রুমে বসে বিশ্রাম নিচ্ছে। শুধু কয়েকজন কাজের লোক ছাড়া অন্য কারো উপস্থিতি নাই। আদ্রিয়ান রান্নাঘরে যায়। উপস্থিতি একজনের কাজের মহিলাকে বলে, আমার মাথা ব্যথা ভীষণ করছে, এক কাপ কফি বানিয়ে দাও। ওকে স্যার। স্যার, আপনি কি কফি এখানে খাবেন? না, আমার রুমে পাঠিয়ে দিও। কে স্যার। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। তবে আদ্রিয়ান তার রুমে না গিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। রুমে যেতে ইচ্ছে করছে না তার, আর ঘুমও আসছে না এখন। অন্যদিকে আবিহার রুমের দরজার বাইরে উকিঝুঁকি দিচ্ছে মেঘ। তার শরীর বড় চাদর দিয়ে মোড়ানো, চোখ মুখ ছাড়া শরীরের অন্য অংশ দেখা যাচ্ছে না। মেঘের পোশাক আর তার উকি মারা দেখে যে কোনো মানুষ তাকে চোর মনে করবে। আদ্রিয়ান যখন ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, তখন হঠাৎ তার চোখ যায় মেঘের উপর। দূর হতে মেঘের মুখ দেখা যাচ্ছে না। তাছাড়া মেঘ পিছনে থেকে ঘুরে দাঁড়িয়েছিল, তার পরনে সাদা চাদর। রাতের বেলা অন্ধকারে এমন চাদর গায়ে দিয়ে আবিহার রুমের মধ্যে উকিঝুঁকি কে দিচ্ছে? আদ্রিয়ানের সন্দেহ হয়, কোথাও চোর নয় তো। চুরি করার জন্য রুমের বাইরে এমন করে দাঁড়িয়ে আছে। কিন্তু আমেরিকায় এত বড় বিলাসবহুল রিসোর্টে চুরি করার সাহস কে দেখাবে? তবুও আদ্রিয়ান মনের সন্দেহ দূর করার জন্য ধীর পায়ে হেঁটে যায় সেই দিকে। আজ আবিহা আর কারানের বাসরের পর, বিয়ের পর আজ প্রথম তার এক রুমে থাকবে। কারান এখনও রুমে আসেনি, সে বন্ধুদের সাথে নিচে কথা বলছে। আবিহা রুমের ভিতরে বসে আছে। সকল কাজিনরা সকালে করা দুষ্টু পরিকল্পনা অনুসারে তারা কাজ করছে, আর মেঘ দরজার বাইরে পাহারা দিচ্ছে কখন কারান আসবে। আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে মেঘের পিছনে দাঁড়ায়। মেঘ আদ্রিয়ানের উপস্থিতি টের পায় না। সে যখন পিছনে ঘুরে কারান এসেছে কি না দেখতে যাবে, তখনই হঠাৎ করে ধাক্কা খায় আদ্রিয়ানের বলিষ্ঠ বুকের সাথে। মেঘ মাথায় কিছুটা ব্যথা পায়। সে মাথায় ব্যথা পাওয়ার স্থানে হাত দিয়ে মেঘ তার মাথায় একটু উপরে তুলে সামনে থাকা মানুষটার মুখের দিকে তাকায়। মেঘের থেকে অল্প দূরত্বে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। মেঘ আদ্রিয়ানকে দেখার সাথে সাথেই তার থেকে দূরে সরে যায়। কিন্তু আদ্রিয়ান মেঘকে দূরে যাওয়ার আগেই মেঘের হাত শক্ত করে ধরে ফেলে। আদ্রিয়ান বলে, মেঘ, তুমি এত রাতে এখানে কি করছো? তাও আবার এমন চাদর মুড়ি দিয়ে, আর চোরের মতো এমন ঘরের ভিতরে উকি দিচ্ছ কেন? আদ্রিয়ানের কথার কী উত্তর দিবে এখন মেঘ? যদি মেঘ তার শয়তানি পরিকল্পনার কথা আদ্রিয়ানকে বলে, তবে নিশ্চয়ই কাজিনদের মতো তাকেও রিসোর্টের বাইরে কান ধরে দাঁড় করাবে, সাথে উঠবস করতে পারবে না। আর রিসোর্টে এখন শত শত মানুষই রয়েছে। যদি কেউ মেঘকে উঠবস করতে দেখে নেয়, তবে তার মান সম্মান সব শেষ হয়ে যাবে। মেঘকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিয়ান ধমকে সুরে বলে ওঠে, কি হলো মেঘ, কথা বলছো না কেন? তুমি এত রাতে এখানে কি করছো? আদ্রিয়ানের ধমক শুনে মেঘ থতমত খেয়ে যায়। সে দ্রুত তার মনের মধ্যে মিথ্যে অজুহাত সাজায়। এরপর সামান্য ভয়ক্ত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আমি আসলে আবিয়ার সাথে দেখা করতে এসেছি। আবিয়া তো রুমে আছে। রুমের ভিতরে না গিয়ে বাইরে এমন চোরের মতো উকিঝুঁকি দিচ্ছ কেন? চোরের মতো উকি দিব কেন? আসলে আজকে তো আবিহা আর কারান ভাইয়ের বাসরাত, তাই একটু দেখার চেষ্টা করছিলাম। পড়াশোনা বাদ দিয়ে অন্যের বাসর দেখার চেষ্টা করছিলে তুমি মেঘ? পরশুদিন থেকে তোমার মেডিকেলে ক্লাস শুরু হয়ে যাবে। এখন যদি পড়াশোনা না করো, তবে সিলেবাস কী করে শেষ করবে? ডক্টর হওয়া কি এত সহজ? এইসব শয়তানি বাদ দিয়ে রুমে গিয়ে পড়াশোনা করো। যাও রুমে। হঠাৎ রুমের মধ্যে আদ্রিয়ানের উপস্থিতি দেখে কাজিনরা সকলে ভয় পেয়ে যায়। আদ্রিয়ানকে পড় থেকে ভয় পায়। কাজিনরা ভয়ে থতমত খেয়ে বলে, আদ্রিয়ান ভাইয়া তুমি? মেঘ, তুই আদ্রিয়ান ভাইকে কেন নিয়ে এসেছিস? আরে আর কোনো উপায় ছিল না আমার। এখন সকলে তাড়াতাড়ি লুকিয়ে পড়, কারান ভাই আসছে। মেঘের কথা শুনে সকল কাজিনরা যত দূরত্ব লুকিয়ে পড়ে। মেঘ আদ্রিয়ানের হাত ধরে তাকে দেওয়ালের সাথে ঝুলন্ত পর্দার আড়ালে নিয়ে যায়। আদ্রিয়ানের মেঘের হাতের বন্ধন থেকে তার হাত ছাড়িয়ে নেয়। এরপর রাগী কণ্ঠে বলে ওঠে, মেঘ, কি করছো তুমি এইসব? আর পর্দার আড়ালে লুকিয়ে কি করবে তুমি?
আদ্রিয়ানের রাগে কণ্ঠ শুনে মেঘ বলে, আদ্রিয়ান স্যার বকা পরে দিন, এখন একটু চুপ করে থাকেন, না হলে আমার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। পরিকল্পনা নষ্ট হয়ে যাবে মানে কিসের পরিকল্পনা? মেঘ আদ্রিয়ানকে কিছু বলতে যাবে, তার আগে দরজা খোলার শব্দ হয়। মেঘ বুঝতে পারে নিশ্চয়ই কারণ এসে পড়েছে। আদ্রিয়ান যদি এখন কোনো কথা বলে তবে সব শেষ। মেঘ তাই দ্রুত আদ্রিয়ানের মুখ চেপে ধরে। মেঘের এমন কাণ্ডে আদ্রিয়ান অবাক হয়ে যায়। পুষ্প সজ্জিত বিছানায় বসে আছে আবিহা, মাথায় তার ঘোমটা দেওয়া, ঘোমটার আড়ালে ঢাকা পড়েছে লাজুক রাঙা রূপবতী নতুন বউ। তার মনকে শত ভয় আর সংকোচ ঘিরে রেখেছে। ভয়ে তার সারা শরীর আড়ষ্ট হয়ে যাচ্ছে, হাত পা মৃদু কাঁপন ধরেছে। জীবনে প্রথমবার কোনো পুরুষের সাথে সে এক রুমে থাকবে। যদিও এই পুরুষ তার জন্য বৈধ, তার স্বামী, তবু অষ্টদশী কিশোরীর ন্যায় তার মন জুড়ে অজানা ভয়ে কাজ করেছে। কারণ রুমে এসে দেখে বিছানায় জুড়ে বসে আছে আবিহা। কারণ তার উপস্থিতি বুঝতে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। দরজার শব্দ শুনে আবিহার শরীর মৃদু কেঁপে ওঠে, তার সমস্ত শরীর জুড়ে শিহরণে বয়ে যায়। কারণ ধীরে ধীরে এগিয়ে আসে বিছানার কাছে। এরপর বিছানায় এসে আবিহার কাছে বসে যায়। কারণ নিজেও কিছুটা নার্ভাস ফিল করছে। কারণ আবিহার কাছে গিয়ে ধীরে ধীরে ওর ঘোমটা সরিয়ে দেয়। এরপর ও থুতনির ওর আলতো করে ধরে, তার মুখ উঁচু করে বলে ওঠে, মাশাআল্লাহ। আবিহার কারণের রোমান্টিক দৃশ্য খাটের নিচ থেকে পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখে যাচ্ছে সকল কাজিনরা। তারা কুটকুটি হাসছে। অন্যদিকে মেঘ পর্দার আড়ালে লুকিয়ে আছে, তার সাথে রয়েছে আদ্রিয়ান। মেঘের আঙ্গুল আদ্রিয়ানের ঠোঁটে অবস্থান করেছে। বাহিরে জানালা দিয়ে মৃদু বাতাস বয়ে যাচ্ছে। আদ্রিয়ানের ঠোঁটে মেঘের আঙ্গুলের ছোঁয়া লাগছে। মেঘ আর আদ্রিয়ান একে অপরের দিকে তাকিয়ে দেখে। আদ্রিয়ান সামান্য ঢোক গিলে এই মেয়েটা তার কাছে আসলে সে এলোমেলো হয়ে যায়। মেঘ আদ্রিয়ানের চোখের দিকে বেশি সময় তাকিয়ে থাকতে পারে না। খুব দ্রুত তার ঠোঁট সরিয়ে নেয়, তার আঙ্গুলো ঠোঁট থেকে নিচে নামিয়ে নেয়। আদ্রিয়ানও কিছুটা স্বাভাবিক হয়। মেঘ আদ্রিয়ানের দিক থেকে ঘুরে সামনে আবিহা আর কারানের বাসর ঘরের দিকে তাকায়। কারান আবিহা থুতনি তুলে তখন মুখটা স্পষ্ট করে দেখতে যাবে, তখন মেঘ দূর থেকে আবিহাকে ইশারা দেয়। আবিহা কান্না শুরু করে দেয়। হঠাৎ করে আবিহার কান্না শুনে কারান অবাক হয়ে বলে, কি হয়েছে আবিহা, তুমি কান্না করছো কেন? কারণ আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমি আকাশকে ভালোবাসি, তার সাথে সারা জীবন থাকতে চাই। আবিরের মুখে আকাশ নাম শুনে কারণ অবাক হয়ে বলে, এই আকাশকে? আর তুমি ওকে ভালোবাসো মানে? আকাশ আমার প্রেমিক হয় কারণ। তবে আমি কে? তুমি আমার স্বামী হও, কিন্তু আমি আকাশকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। আকাশ তুমি কোথায়? আবিরের এমন কথা শুনে কারানের মাথায় আকাশ ভেঙে পড়ে। এই বাসর রাত নিয়ে সে কত স্বপ্ন দেখেছিল, আর এখন তার বউ অন্য একজনকে ভালোবাসে। কারণের ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁস টাঙিয়ে মারা যেতে। অন্যদিকে কারানের এমন বেচারা মুখ দেখে মেঘসহ সকল কাজিনা হাসতে হাসতে শেষ। আবিহার মুখে আকাশ নাম শুনে আদ্রিয়ানের প্রথম অবাক হয়। আবিহা অন্য একজনকে ভালোবাসে, কথাটা বিশ্বাস হয় না তার। পরে যখন মেয়ের শয়তানি হাসি দেখে তখন বুঝতে পারে নিশ্চয়ই এসব এদের কাজ। তবে আদ্রিয়ানের কাছে বিষয়টা খারাপ লাগে না, কারণ বিয়ে করার জন্য খুব পাগলামি করছিল, ওর একটু শিক্ষা হওয়া উচিত। আদ্রিয়ানও পর্দার ফাঁক দিয়ে কারান আর আবিহার কাণ্ড দেখতে থাকে। সত্যি কারানকে দেখে এখন ভীষণ ফানি লাগছে, বেচারা। আবিহা আরও বলে যে সে আকাশকে অনেক ভালোবাসে আর তার সাথে সংসার করতে চায়। কারানকে অনুরোধ করে আকাশের কাছে তাকে দিয়ে আসতে। কারান বেচারা আবিহার কথা শুনে প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা। রিসোর্টের বাইরে গাড়ি থেকে নামে জিয়া। সে আজ বিয়ের অনুষ্ঠানে আসেনি, তার মূল কারণ সে আদ্রিয়ানের উপর রাগ করেছে। জিয়ার গালে যে 7টা থাপ্পড় পড়েছে তা সে ভুলে যায়নি। জিয়া তার প্রতিশোধ নিবে, অবশ্যই নিবে। আদ্রিয়ান শুধু তার জেদ হোক বা ভালোবাসা, আদ্রিয়ানকে তার চাই। কিন্তু আদ্রিয়ানকে সে জোর করে নিজের করতে পারবে না। তার জন্য আগে আদ্রিয়ানের কাছে কালকে ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। এরপর ধীরে ধীরে আদ্রিয়ানের কাছে একটু একটু করে যেতে হবে, তাকে ভালোবাসার মায়ায় জড়াতে হবে। জিয়া আদ্রিয়ানকে এমনভাবে তার ভালোবাসার মায়ায় জড়াবে, আদ্রিয়ান চাইলেও সেখান থেকে বের হতে পারবে না, অসম্ভব। রাতের আকাশে মিটিমিটি করে জ্বলছে তারা। হালকা শীতের আগমন ঘটেছে। শীতের তীব্রতা উপলব্ধি করাতে ঠান্ডা বাতাসে প্রভাবিত হচ্ছে।
মেঘ আর আদ্রিয়ান এখন একে অপরের খুব নিকটে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে দূরত্ব মাত্র কয়েক হাত। জানালা দিয়ে ঠান্ডা বাতাস রুমের ভিতরে প্রবেশ করে পর্দার আড়ালে লুকিয়ে থাকা মেঘের চুল স্পর্শ করে। মৃদু বাতাসে মেঘের খোলা চুল হালকা উঠছে। মেঘের উড়ন্ত এলোকেশে কিছু চুল আটকে যায় আদ্রিয়ানের শার্টের বোতামে। যেহেতু আদ্রিয়ান তার পেছনে দাঁড়িয়েছিল, মেঘ খেয়াল করলো না সেটা। ওর মনোযোগ এখন সম্পূর্ণ সামনের দিকে। আদ্রিয়ানও হয়তো লক্ষ্য করেনি। তারা এখন কারান আর আভিয়ার খুনসুটি দেখতে ব্যস্ত। কারান এখন বাচ্চাদের ন্যায় কাঁদো কাঁদো মুখ নিয়ে বসে আছে। তার মুখ দেখে মনে হবে সে হয়তো কান্না করে দিবে। আভিয়া এখন আকাশে প্রশংসা করে যাচ্ছে, যা শুনে কারানের এমন অবস্থা। কারানের মুখচ্ছের দিকে তাকিয়ে আভিয়ার ভীষণ মায়া হয়, তবে ওর হাসিও পায়। কিন্তু আভিয়া তার ঠোঁটে হাসি ফুটে ওঠে না, বরং সে আনমনে হেসে ওঠে, যা কারান দেখতে পায় না। বেচারা কারান বিয়ে, বউ, বাসর সব কিছু নিয়ে তার কত স্বপ্ন ছিল। বাসর রাত নিয়ে কারান কত পরিকল্পনা করে রেখেছিল, কিন্তু এখন সব শেষ। তার বউ অন্য কাউকে ভালোবাসে, তাকে না। কথাটা ভেবে কারানের কষ্ট হচ্ছে। পারিবারিকভাবে বিয়ে হলেও খুব অল্প সময়ের মধ্যে আভিয়াকে সে ভালোবেসে ফেলেছে, তার প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু এখন আভিয়া বলছে তাকে ডিভোর্স দিয়ে আকাশের কাছে তাকে ফেরত দিয়ে আসতে। কিন্তু কারান কি করে আভিয়াকে ছাড়া থাকবে, তার বউকে অন্য পুরুষের কাছে রেখে আসবে? এই কথা ভাবতে কারানের কষ্ট হচ্ছে। তার এখন কান্না করতে ইচ্ছে করছে। আদ্রিয়ান যে মেঘের পিছনে দাঁড়িয়ে আছে তা মেঘ জানতো না। মেঘ যখন সামনের দিক থেকে দৃষ্টি সরিয়ে পেছনের দিকে ঘুরতে যাবে, তখন তার চুলে জোরে টান লাগে। মেঘ ব্যথায় আর্তনাদ করে ওঠে। আদ্রিয়ান মেঘের ব্যথাতুল কণ্ঠ শুনে মেঘের দিকে ফিরে তাকায়। মেঘ তার চুল হাত দিয়ে ধরে রেখেছে। আদ্রিয়ান প্রশ্ন করে, কি হয়েছে মেঘ? চুল ধরে আদ্রিয়ানের পরনে থাকা শার্টের বোতাম দিয়ে কি দেখায়। আদ্রিয়ান মেঘের দৃষ্টি অনুসরণ করে তার দিকে তাকায়। মেঘ কিছু চুল সেখানে আটকে রয়েছে, হয়তো এই জন্য মেঘ ব্যথা এমন আর্তনাদ করে উঠেছে। আদ্রিয়ান দ্রুত তার শার্টে থেকে মেঘের চুল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে মেঘের চুলে আরও জোরে টান পড়ে, যার ফলে মেঘ বেশি ব্যথা পায়। আদ্রিয়ান যখন মেঘের চুল ছাড়ানোর চেষ্টা করেছিল, তখন মেঘ তারা ধরে ফেলে। আদ্রিয়ান থেমে যায়। মেঘ বলে, দাঁড়ান, আমি ছাড়ানোর চেষ্টা করছি। মেঘ ধীরে ধীরে তার হাত নিচে রাখে আদ্রিয়ানের বুকের উপর। মেঘের হাতসহ সারা শরীর কিছুটা কেঁপে ওঠে। আদ্রিয়ানের অবস্থাও তাই। মেঘের স্পর্শে সেও থমকে যায়। এই মেয়ে যখন তার নিকটে আসে, তখন তার শরীর অদ্ভুত এক শিহরণ বয়ে যায়, যা জিয়া বা অন্য নারীর সংস্পর্শে আসে না। আদ্রিয়ান শত চেষ্টা করলে মেঘকে তার কাছে আসা থেকে আটকাতে পারে না, আর মেঘ আদ্রিয়ানের থেকে দূরে থাকতে পারে না। নিয়তি তাকে বারবার আদ্রিয়ানের সম্মুখে নিয়ে আসে। মেঘ তার হাত দিয়ে আদ্রিয়ানের শার্টের নিচে কয়েকটা বোতাম খুলে দেয়, না হলে চুল খোলা যাবে না। তার হাতের ছোঁয়া লাগে আদ্রিয়ানের বুকের পশমে। মেঘ একবার তাকায় আদ্রিয়ানের মুখের দিকে। আদ্রিয়ানের দৃষ্টি এখন মেঘের উপরই সীমাবদ্ধ। মেঘ দ্রুত তার চোখ সরিয়ে নেয়, এরপর তার হাত চালায় শার্টের বোতাম থেকে একটা একটা করে চুল ছাড়ায়। জানালার মৃদু বাতাসে মেঘের চুল উঠতে থাকে, যা কিছুক্ষণ পর পর মেঘের মুখের সামনে চলে আসে, যা মেঘকে বিরক্ত করে। আদ্রিয়ান হয়তো বিষয়টা খেয়াল করে। সে তার হাত দিয়ে মেঘের কপালে থাকা চুল কানের পিছে গুঁজে দেয়। মেঘ শুকনো ঢোক গিলে, এরপর যত দ্রুত সম্ভব মেঘ তার চুল ছাড়িয়ে নেয়। মেঘ আর আদ্রিয়ানের ঘনিষ্ঠ মুহূর্তের মধ্যে হঠাৎ করে সকল কাজিনা চিৎকার করে ওঠে। মেঘ আর আদ্রিয়ান পিছন ফিরে তাকায়। সকলে খাটের নিচ থেকে টেবিলের কোণা থেকে লুকিয়ে থাকা বের হয়। তারা কারান আর আভিয়ার বেডের কাছে গিয়ে শব্দ করে হেসে বলে ওঠে, কারান ভাই কান্না করে দিয়েছে। কারান ভাই বোকা, আমাদের পরিকল্পনা সফল হয়েছে। কারান সকল কাজিনদের দেখে অবাক হয়ে যায়। রুমের দরজা বন্ধ, তাহলে এরা কি করে ভিতরে ঢুকলো? কারান অবাক হয়ে তাকায় আভিয়ার দিকে। আভিয়া শব্দ করে হেসে ওঠে। কারান প্রথমে কিছু বুঝতে পারে না, কিন্তু একটু পর সে সব বুঝতে পারে। এইসব যে তার শয়তানি কাজিনদের পরিকল্পনা, তা বুঝতে পারে। কারান বেড থেকে নেমে বলে, এই সব কিছু তোমাদের পরিকল্পনা, তাই না? আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত, আর তোমরা হাসছো। দাঁড়াও, সবগুলো আজ যদি কান ধরে উঠবস না করাই, তবে আমার নামও কারান না। কারান যখন কাজিনদের দিকে অগ্রসর হয়, তখন পর্দার আড়াল থেকে বের হয় আদ্রিয়ান আর মেঘ। তারা বেডের কাছে যায়। কারান আদ্রিয়ানকে দেখে অবাক হয়ে যায়। কারান বলে,
আদ্রিয়ান, তুই এখানে? তুইও কি সকলের সাথে লুকিয়ে আমার বাসর ঘর বসেছিলি? তোর থেকে এমন বাচ্চা মেয়ে আশা করিনি আমি। কারানের কথা শুনে আদ্রিয়ান তার কাছে আসে, এরপর বলে, বিশ্বাস কর, আমার কোনো দোষ নাই, সব দোষ এই শয়তান কাজিনদের। তবে তোর কান্না মিশ্রিত মুখ দেখতে ভীষণ ভালো লাগছিল। বাসর করার শখ এখন তোর? কারান আদ্রিয়ানের দিকে দাঁত কটমট করে তাকায় আর বলে ওঠে, আমার ইমোশনাল নিয়ে মজা করছিস তুই? তোর বাসর ঘরে যদি এমন শয়তানি আমি না করি, তবে আমার নাম কারান না, আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। কারানের কথা শুনে উপস্থিত সকলে হেসে দেয়। এরপর সকল কাজিনরা বিদায় নেয় বলতে এক প্রকার কারান সকলের রুম থেকে বের হয়ে যায়। এখন শুধু রুমে আদ্রিয়ান আর মেঘ রয়েছে। আদ্রিয়ান চলে যাওয়ার আগে একবার আভিয়ার দিকে তাকায়। আভিয়াকে দেখতে কিছুটা নার্ভাস মনে হচ্ছে। বাসর রাতে সকল মেয়ের মধ্যে একটু ভয় আর উৎকণ্ঠ কাজ করে। আদ্রিয়ান কারানকে বলে, কারান, একটু রুমের বাইরে আয়, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কারান আদ্রিয়ানের সাথে রুমের বাইরে চলে যায়। মেঘ গিয়ে বসে আভিয়ার কাছে, ওরা দুষ্টু মিষ্টি কথা বলতে থাকে। আদ্রিয়ান কারানকে নিয়ে ছাদে চলে যায়। ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদে পৌঁছাতেই কারান বলে, বল আদ্রিয়ান, কি কথা আছে তোর আমার সাথে? আদ্রিয়ান শান্তস্বরে বলে ওঠে, তোর বাসর রাত নিয়ে কি পরিকল্পনা? কারান নির্লজ্জের মতো বলে ওঠে, কি আর পরিকল্পনা থাকবে, বিয়ে করেছি, বাসর রাতে বইয়ের সাথে ভরপুর রোমান্স করব। কারান এমন কথা বলবে তা আদ্রিয়ান জানে। আদ্রিয়ান বলে, তুই কি খেয়াল করেছিস আবিয়া তোকে ভয় পাচ্ছে? ওর হাত পা কাঁপছিল রীতিমতো। আবিয়াকে ছোঁয়ার বৈধতা তোর এখন আছে আর সবসময় থাকবে। তবে বিয়ের প্রথম দিনে এমন কিছু করিস না যার ফলে ভবিষ্যতে ও তোকে ভয় পায়। আদ্রিয়ানের কথাটা কারান হয়তো বুঝলো। সেও খেয়াল করলো আবিয়া তাকে দেখে ভয় পাচ্ছে। কিন্তু বাসর রাতে রোমান্স করা কারানের স্বপ্ন ছিল। কারান বলে, কিন্তু বাসর ঘরে রোমান্স করা আমার স্বপ্ন ছিল আদ্রিয়ান। আদ্রিয়ান কারানের পিঠে হাত দিয়ে বলে, শোন কারান, স্বপ্ন শুধু তোর একা না, আবিয়ারও থাকতে পারে। প্রতিটি মেয়ের বিয়ে, বাসর এইসব নিয়ে স্বপ্ন থাকে। তোকে আগে আবিহার মনের কথা বুঝতে হবে, ওর চাওয়া পাওয়ার বিষয় জানতে হবে। হয়তো আবিহা এইটাই চায়, সারা রাত তুই ওর সাথে গল্প করবি, কথা বলবি, ওকে বুকে জড়িয়ে ঘুমাবি। যদি ভালোবাসার মানুষ তোর সাথে থাকে তবে প্রতিটি রাত সুন্দর হয়। বিয়ের শুরুতে তোর স্বপ্ন আর চাহিদা আবিহার উপর চাপিয়ে দিস না। ওর মন, ভালোবাসা, আবেগ বোঝার চেষ্টা কর। কারান হয়তো আদ্রিয়ানের কথা বোঝে, সত্যি সে শুধু তার চাহিদা আবিহার উপর চাপিয়ে দিতে পারে না। আবিহার হয়তো একটু সময়ের প্রয়োজন। কারান সিদ্ধান্ত নেয়, যখন আবিহা রাজি থাকবে তখন সে তাকে স্পর্শ করবে। যেটা ভালোবাসা দিয়ে পাওয়া যায় সেটা জোর করে আদায় করার চেষ্টা করা বোকামি। কারণ আদ্রিয়ানের কথার সম্মতি জানায় আর বলে, তোর কথা ঠিক, আমার আবিহার সিদ্ধান্ত আর ওর স্বপ্নের মূল্য দেওয়া উচিত। তবে একটা আদ্রিয়ান, এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী হবে ওই মেয়ে যে তোর বউ হবে, যাকে তুই ভালোবাসিস। কারানের কথা শুনে আদ্রিয়ান শব্দ করে হেসে ওঠে। তার বউ? সে আবার কাউকে ভালোবাসে? যে নারী জাতিকে সহ্য করতে পারে না সে আবার কোনো নারীর প্রেমে পড়বে? অসম্ভব বিষয়। আদ্রিয়ান বলে, তোর মতো বিয়ে বউ নিয়ে পাগলামি আদ্রিয়ান করে না, আর আমি নিজের কেরিয়ার ছাড়া অন্য কিছুকে ভালোবাসি না। ডক্টর আদ্রিয়ান রেদওয়ান, যখন সত্যিকারও প্রেমে পড়বি তখন ঠিকই ভালোবাসার পাগলামি করবি। যখন প্রেমে পড়ব তখন দেখা যাবে। এখন যা, রুমে যা, তোর জন্য আবিহা হয়তো অপেক্ষা করছে। কারান ছাদ থেকে চলে যায় তার রুমে। কারানকে দেখে মেঘ আবিহার রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে কাজের লোক কফি রেডি করে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। মেঘ যখন রুম থেকে বের হয় তখন তার সাথে দেখা হয় কাজের লোকের। কাজের লোক বলে, মেঘ ম্যাম, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? বলো, কি করতে হবে? ম্যাম, এই কপিটা আদ্রিয়ান স্যারকে দিয়ে আসবেন দয়া করে। আমার হাতে অনেক কাজ রয়েছে, রাতের মধ্যে তা শেষ করতে হবে। তাই যদি আপনি। কাজের মেয়ের মুখে আদ্রিয়ান নামটা শুনে মেঘ থমকে যায়। প্রথমে না করলেও পরে কাজের লোকের মুখের দিকে তাকিয়ে হ্যাঁ বলে দেয়। আর আদ্রিয়ান এখন তার কেউ হয় না, তার প্রতি কোনো ফিলিংস নাই মেঘের মনে। মেঘ কফির কাপ হাতে নিয়ে বলে, ওকে তুমি যাও, আমি কফি দিয়ে আসবো আদ্রিয়ান স্যারকে। কাজের লোক কফির মগ মেঘের হাতে দেয়। মেঘ তা নিয়ে ছাদে চলে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান যখন ছাদে দাঁড়িয়েছিল তখন মেঘ কফি নিয়ে যায় তার কাছে। মেঘ যদি নিয়ে আদ্রিয়ানের পিছনে দাঁড়িয়ে। মেঘ যখন আদ্রিয়ানকে ডাকতে যাবে তখনই আদ্রিয়ান পিছনে ফিরে
তাকায়। হঠাৎ করে আদ্রিয়ান পিছন ফিরায়। মেঘ কিছুটা ভয় পেয়ে যায়। তার হাতে থাকা কফির মগ থেকে কিছুটা গরম কফি তার হাতে পড়ে যায়। যদিও মেঘের হাতে ব্যান্ডেজ করা ছিল, তবুও তার হাতের কুইনের গরম কফি পড়ে। মেঘ ব্যথায় আর্তনাদ করে বলে ওঠে, আহ! আদ্রিয়ান মেঘকে তার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। এরপর ওর হাতে থাকা কফির দিকে তাকায়। হয়তো মেঘ তাকে কফি দিতে এসেছে। আদ্রিয়ানের চোখ যায় মেঘের কুইনের দিকে। গরম কফি পড়ে যাওয়ায় সেখানে লাল হয়ে গেছে। আদ্রিয়ান বলে, মেঘ, তোমার হাতে গরম কফি পড়ে গিয়েছে। কতটুকু লাল হয়ে গেছে? না ছাড়, তেমন কিছুই হয়নি। আদ্রিয়ান মেঘের কথা শুনে না। সে লাল হয়ে যাওয়া স্থানে হাত দেয়। সেখানে ফু দিতে থাকে। ঠিক তখন ছাদে উপস্থিত হয় জিয়া। জিয়া আদ্রিয়ান আর মেঘকে একসাথে দেখে আদ্রিয়ানের কোনো মেয়ের যত্ন করছে তা দেখে জিয়া বলে, আদ্রিয়ান,